আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে আমি আনিকা তাহসিন তোমাদের সাথে রয়েছি কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। আচ্ছা, সবাই লাইভটা জয়েন করো। আর যারা জয়েন করছো তারা আমাকে কাইন্ডলি জানিয়ে দিবে যে আমার ভয়েস ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা বা আমাকে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, গত ক্লাসে আমরা মোটামুটি বেশ অনেকগুলো ধরনের ম্যাথ করেছিলাম এবং আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম যে বাসায় নিজেরা বই ঘেটে একটু ম্যাথের প্র্যাকটিস করবে, কারণ ম্যাথ যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ফ্লুয়েন্সি আসবে। আমি বারবার এই কথাটা বলছি যে বাসায় যত বেশি প্র্যাকটিস করবে নিজেরা, অত বেশি ফ্লুয়েন্টলি ম্যাথগুলো করতে পারবে বা অত টাইম তুমি বাঁচাতে পারবে পরীক্ষার হলে। কতটা করেছো সম্পূর্ণ নিজেদের ব্যাপার, তবে আমি আজকেও রিকোয়েস্ট করব, আমি আজকে যে বাকি টাইপের ম্যাথগুলো দেখাবো এই চ্যাপ্টারের, আজকে যতগুলো 6 বা 7 ধরনের টাইপের ম্যাথ দেখাবো, দেখালে হয়তো বা আজকে চ্যাপ্টারটা আমরা ক্লোজ করে দেবো। তো আমার রিকোয়েস্ট থাকবে সবাই বাসায় খুব ভালোভাবে ম্যাথগুলো প্র্যাকটিস করবে। আচ্ছা, যারা লাইভ জয়েন করছো তারা লাইভটা শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও তোমার সাথে ক্লাসটি করতে পারে। আচ্ছা, যারা সাথে আছো তারা আমাকে একটু জানাও তো যে আমার ভয়েস ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, একটু জানিয়ে দাও আমাকে। আচ্ছা, পিয়াস রয়েছে আমাদের সাথে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি তোমরা একটু কমেন্ট করে দাও যে আমার ভয়েস আসলে শোনা যাচ্ছে কিনা, ঠিকভাবে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা কথা। ভয়েস কি ঠিকভাবে শোনা যাচ্ছে? তোমরা ক্লিয়ারেন্স দিলে আমি ম্যাথ করা শুরু করে দেব। আচ্ছা, অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য ভয়েস অনেক সময় কাটা কাটা আসে বা ঠিকভাবে শোনা যায় না। আচ্ছা, এখন দেখো তো ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা ভয়েস। আচ্ছা, চলো আমরা আমাদের প্রথম ম্যাথটার দিকে এগিয়ে যাই। কি রয়েছে? আচ্ছা, চলো প্রথম ম্যাথটার দিকে আমরা একটু এগিয়ে যাই, যে দেখি কি রয়েছে। আচ্ছা, দেখি আমরা করা শুরু করে দিই। আচ্ছা, কালকে আমরা 6 ধরনের দেখেছিলাম, আজকে আমরা 7 নাম্বার ট্যাগটা নিয়ে একটু প্রথমে আলোচনা করি যে কি রয়েছে আমাদের প্রশ্নে। আয়রন 2+ এবং আয়রন 3+ আয়নের ইলেকট্রন বিন্যাস দেখাও এবং কোন আয়নটি
অধিক সুস্থিত। ব্যাখ্যা করো। এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এটা তুমি হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে যেমন পাবে, যেমন এই প্রশ্নটি এমসিকিউর ক্ষেত্রে আসে যে আয়রন 2+ বা আয়রন 3+, অর্থাৎ ফেরিক নাকি ফেরাস কোন আয়নটি অধিক সুস্থিত, এটা তুমি এমসিকিউর ক্ষেত্রে যেমন পাবে তেমনি আবার সেম কোশ্চেনটা তোমাকে বলতে পারে যে ব্যাখ্যা করো যে আয়রন 2+ এবং আয়রন 3+ এই দুটি আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত। আচ্ছা, এখন যদি তুমি চিন্তা করো যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস পড়েছিলাম তখন আমরা কি জেনেছিলাম যে কোনটি দ্বারা আমরা কোন আয়ন বা কোনটি ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিত, আমরা সেটি কিসের দ্বারা জানতে পারি। আচ্ছা, আমরা যদি হুন্ডের নিয়ম অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি যে যে ইলেকট্রন বিন্যাসে আমরা অধিক সুস্থিত কি পাবো, অযুগ্ম ইলেকট্রন পাবো, তাই তো। অযুগ্ম ইলেকট্রন যার বেশি থাকবে সেই অধিক সুস্থিত হবে। তাহলে আমাদের এই প্রথম আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা হুন্ডের নিয়ম অনুসারে দেখব যে কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব। হুন্ডের নিয়ম অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাস করে আগে দেখব এবং তারপর আমরা যার মধ্যে অযুগ্ম ইলেকট্রন বেশি পাবো আমরা সেটিকে অধিক সুস্থিত বলে ধরে নেব। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে আমাদের আয়রনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কেমন হতো। আমরা জানি 26। আচ্ছা, যদি আফবাও নীতি অনুসারে আমরা এটার ইলেকট্রন বিন্যাসটা লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। আমরা যদি নরমালি ইলেকট্রন বিন্যাসটা করে থাকি তাহলে আমরা পাবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 এবং 4s2। আচ্ছা, আমার কি ভয়েস এখনো শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি একটু চেক করছি। আচ্ছা, এখন কি ভয়েস শোনা যাচ্ছে একটু বলো তো, একটু কাইন্ডলি জানাও যে এখন ভয়েসটা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, শরীফ বলছে আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, এখন কি জোরে শোনা যাচ্ছে বা ঠিকভাবে শোনা যাচ্ছে একটু বলো তো। আচ্ছা, হোপফুলি এখন ঠিক আছে। আচ্ছা, সমস্যা হলে আমাকে আবার একটু জানিয়ে দেবে যে আপু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা দেখি এখন কি করতে হবে। দেখো, আমাদের বলেছে আয়রন 2+ ক্ষেত্রে দেখতে। তাহলে আয়রন 2+ মানে কি? আয়রন 2+ মানে হচ্ছে আমরা দুইটা ইলেকট্রন কি করব, দুইটা ইলেকট্রন সরিয়ে নেব, তাই তো। তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রনটা আমরা সরিয়ে দেব। তাহলে কি হবে 2p6 3s2 3p6 3d6। আচ্ছা, এই 4s যেহেতু আমার শেষে রয়েছে তাহলে আমরা 4s থেকে ইলেকট্রনটা সরিয়ে দেব, তাই আমরা লিখে রাখবো 4s
0, যাতে হচ্ছে বোঝা যায় যে আমরা 4s থেকে ইলেকট্রনটা সরিয়ে নিয়েছি। আচ্ছা, যারা বলছিলে আস্তে শোনা যাচ্ছে, এখন কি কথা জোরে শোনা যাচ্ছে? আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা, ফাইনালি ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি 3d6 এর ক্ষেত্রে আমরা যদি হুন্ডের নিয়ম অনুসারে দেখি যে আমরা জানি ডি এর জন্য আমরা কয়টা অরবিটাল আছে জানি। আচ্ছা, আরেকটু সাইড করে লিখি, হয়তো দেখতে পাবে না। দেখো, আমরা জানি ডি এর জন্য আমাদের 5টি অরবিটাল রয়েছে, তাই তো? পাঁচ। আচ্ছা, কি কি রয়েছিল? ডি, সরি একটু ফোনটা সরে গিয়েছিল। আচ্ছা, আমাদের কি কি রয়েছে দেখি আমরা। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং সবার লাস্টে রয়েছে ডি জেড স্কোয়ার, তাই তো? তাহলে আমাদের ইলেকট্রন আছে মোট 6টা। আমরা প্রথম যদি দেখি যে একটা একটা করে ইলেকট্রন যদি আমরা দিই তাহলে আমাদের হয় 5টা ইলেকট্রন, কিন্তু আমাদের রয়েছে এখানে 6টা ইলেকট্রন। তার মানে আমাদের প্রথম অরবিটালে আরেকটা ইলেকট্রন আমাদের দিতে হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো ইলেকট্রন অযুগ্ম নয়, তাই তো? এখানে আমাদের জোড় সংখ্যায় রয়েছে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু আয়রন 3+ এর ক্ষেত্রে দেখি, তাহলে দেখো তো কি হয়। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d। এবার আমাদের হবে 3d5, কেননা আমরা 3টা ইলেকট্রন সরিয়ে নিচ্ছি, তাই তো? আর 4s এর ক্ষেত্রে আমরা এখানেও 0 লিখে দেব। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে যদি একটু দেখি কিরকম হয়, দেখো তো। দেখো, প্রথমটাকে আমরা লিখছি ডিএক্স ওয়াই, তারপরটা লিখছি আমরা ডি ওয়াই জেড, তারপরটা ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং লাস্ট অরবিটটাকে আমরা নামকরণ করছি ডি জেড স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানেও যদি আমরা ইলেকট্রন বসিয়ে দিই, দেখো ডিতে আমাদের ইলেকট্রন রয়েছে 5টি, এবং 5টি যদি আমরা বসাই তাহলে সবগুলোই আমাদের অযুগ্ম ইলেকট্রন হিসেবে থেকে যাচ্ছে, তাই তো? 3d5, 5টা ইলেকট্রন আমরা বসালাম এবং 5টাই আমাদের অযুগ্ম ইলেকট্রন। তাহলে আমরা হুন্ডের নিয়ম অনুসারে কি জানতাম যে যেটার অযুগ্ম ইলেকট্রন যত বেশি হবে সে তত বেশি সুস্থিত হবে, তাই তো? আমাদের থিওরিটিক্যাল আমরা যখন পড়েছিলাম তখন তো থিওরিটা এরকমই ছিল যে যখন আমরা যত বেশি অযুগ্ম ইলেকট্রন দেখতে পাবো সেটিকে আমরা তত বেশি সুস্থিত হিসেবে ধরে নেব। তাহলে আমরা এখানে একটু ব্যাখ্যা লিখে দেব যে হুন্ডের, যখন তোমরা লিখবে একটু ব্যাখ্যা নিচে দিয়ে দেবে যে হুন্ডের নিয়ম অনুসারে যার সর্বশেষ কক্ষপথে যত বেশি অযুগ্ম ইলেকট্রন থাকবে সে অধিক সুস্থিত থাকবে। সেই অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে আয়রন 3+ এর ক্ষেত্রে আমরা 5টি অযুগ্ম ইলেকট্রন দেখতে পাচ্ছি, কিন্তু আয়রন 2+ এর ক্ষেত্রে এখানে সবগুলো অযুগ্ম ইলেকট্রন ছিল না। তার জন্য আমরা বলতে পারি যে আয়রন 3+ আয়নটি অধিক সুস্থিত। তাহলে হয়ে গেল। আমাদের কি কি প্রশ্ন চেয়েছিল যে আয়রন 3+ এবং আয়রন 2+, দুটোর ইলেকট্রন বিন্যাস দেখাতে বলেছিল, আমরা দুটোরই ইলেকট্রন বিন্যাস দেখিয়ে দিলাম, এবং বলেছিল যে কোনটি অধিক সুস্থিত ব্যাখ্যা করতে। তাহলে আমরা সেটা হুন্ডের নিয়ম অনুসারে ব্যাখ্যা করে দিলাম যে কোনটি অধিক সুস্থিত। কোনটি পেলাম? আয়রন 3+ আয়নটি আমাদের অধিক সুস্থিত আয়ন। আচ্ছা, সবার কাছে ক্লিয়ার?
আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। দেখি 7 নম্বরে আমাদের জন্য কি ধরনের ম্যাথ রয়েছে। 7 না তো 8। আচ্ছা, দেখো কি বলছে, বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেগুনি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 4100 অ্যাংস্ট্রম বা 410 ন্যানোমিটার। আচ্ছা দেখো, এখানে অ্যাংস্ট্রম বা ন্যানোমিটার দুইটা একক তোমাকে দিয়ে দিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র অ্যাংস্ট্রম এককটাতে থাকে, তাই তোমার জানতে হবে যে অ্যাংস্ট্রমটাতে কত ন্যানোমিটার হয় সেই হিসেবটা তোমার অবশ্যই জানতে হবে। আচ্ছা, কি বলছে যে বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত হলে এর ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। বুঝতে পারলাম কি বললো আমাদের, যে বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 4100 অ্যাংস্ট্রম বা 410 ন্যানোমিটার হলে এর ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ সংখ্যা নির্ণয় করা। আচ্ছা, তাহলে আমাদের কি দেয়া আছে দেখো তো, তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে। তাহলে আমাদের কাজ কি, আমরা যখন কোনো ম্যাথ করতে যাব তখন আমরা প্রথমেই দেখবো আমাদের কি কি দেয়া রয়েছে, তাই তো, সেগুলো আমরা একপাশে লিখে ফেলবো। তাহলে ল্যামডার মান কত দেয়া আছে, 410 ন্যানোমিটার, তাই তো, 410 ন্যানোমিটার। এখন আমি তোমাদের প্রত্যেক দিনই প্রায় বলি যে আমরা যখন ম্যাথ করব তখন আমরা সেটাকে এসআই এককে নিয়ে করার চেষ্টা করব। তাহলে তুমি ন্যানোমিটারকে যদি মিটারে নিতে চাও 10⁻9 দিয়ে 10⁻⁻9 দিয়ে গুণ করে দেব, তাহলে কি হয়ে যাবে, আমাদের মিটার এককে চলে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে সূত্র কি বসাবো, দেখো তো কি চেয়েছে আমাদের, ফ্রিকোয়েন্সি না, ফ্রিকোয়েন্সি চাইলে আমরা লিখতে পারি যে আমরা জানি, দেখো আমরা কি জানি, নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, তাই তো, ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। এখন দেখো তো আমাদের ল্যামডাটা দেয়া আছে আর সি এর মান আমরা জানি এটা একটা ধ্রুবক মান, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই তো। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দেই 3 × 10⁸, ল্যামডার মান আমরা পেলাম 410 × 10⁻⁹, তাই তো। আচ্ছা, তাহলে তোমরা যদি একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনে এখানে হয়তো 7.3 সামথিং ইন্টু 10⁻14 পার সেকেন্ড, বা যেটাকে আমরা লিখতে পারি হার্জ। ফ্রিকোয়েন্সির একক আমরা জানি সেটা পার সেকেন্ড, বা আমরা হার্জ এককে লিখতে পারি। আচ্ছা, ক্যালকুলেশন যেহেতু আমি এখানে টোটাল ক্যালকুলেশনটা করছি না, তাই তোমরা যখন করবে অবশ্যই হচ্ছে এক্সাক্ট ক্যালকুলেশনটা করে এক্সাক্ট মানটা বসিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে কি বের করলাম, আমরা ফ্রিকোয়েন্সিটা অলরেডি বের করতে পেরেছি, তাই তো। আমাদের প্রথম কি চেয়েছিল যে বেগুনি রশ্মির ফ্রিকোয়েন্সি কত, তাহলে আমরা হচ্ছে নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা এই সূত্রটা ব্যবহার করে, যেহেতু আমাদের ল্যামডার মান দেয়া আছে আর সি এর মানটা আমরা জানি, সেই জন্য আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে অলরেডি নিউ এর মান পেয়ে গেছে। এখন আমাদের কি বললো, এখন আমাদের বললো যে তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে, কি বললো, তরঙ্গ সংখ্যা। আচ্ছা, আমরা জানি তরঙ্গ সংখ্যাকে প্রকাশ করা হয়, আচ্ছা আমরা লিখে নিই আবার
তরঙ্গ সংখ্যাকে আমরা জানি প্রকাশ করা হয় নিউ বার দ্বারা। কি দ্বারা? নিউ বার দ্বারা। নিউ বার সমান আমরা কত জানি? 1/λ। নিউ বারের ইকুয়েশন আমরা কি জানি? নিউ বার ইকুয়ালস টু 1/λ। তাহলে ল্যামডার মান আমরা এখানে যা দেখেছিলাম 410 ইন্টু 10⁻⁹ মিটার। এটি ক্যালকুলেশন করলে তোমরা যেই মানটা পাবে সেই মানটাই হবে আমাদের তরঙ্গ সংখ্যা, যেটা পারবো আমরা পার মিটারে। অর্থাৎ পার মিটারে আমরা কতগুলো তরঙ্গ পাবো সেটাই হচ্ছে এটার সংখ্যা। আমরা কি বুঝতে পারলাম কিভাবে আমরা অঙ্কটা করলাম? বুঝতে পেরেছি আমরা? আচ্ছা উর্বি চক্রবর্তী নমস্কার। আচ্ছা ম্যাথটা কি বুঝতে পেরেছি? দেখো তো কিভাবে করলাম। যে আমাদের চেয়েছে বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি 4100 অ্যাংস্ট্রম হয় বা 410 ন্যানোমিটার হয়, তাহলে আমরা এর ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ সংখ্যা কত পাবো, এটাই হচ্ছে প্রশ্ন। এবং প্রশ্ন আমাদের কি ইনফরমেশন দিয়েছে? ল্যামডার মান আমাদের দেওয়া রয়েছে 410 ন্যানোমিটার, যেটাকে আমরা এসআই এককে অর্থাৎ মিটারে নিয়ে নিলাম। তাহলে আমরা সূত্র বসিয়ে দিলাম যে নিউ ইকুয়ালস টু c/λ। এই সূত্রটা বসে আমরা প্রথমে ফ্রিকোয়েন্সির মান বের করে নিয়েছি এবং অতঃপর তরঙ্গ সংখ্যা বের করতে আমরা নিউ বার ইকুয়ালস টু 1/λ এই সমীকরণটি ব্যবহার করেছি এবং ল্যামডার মান আমাদের দেওয়া রয়েছে। খুব ইজি, ম্যাথটা যথেষ্ট ইজি। যারা সাথে আছো বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। হোপফুলি সবাই বুঝতে পেরেছো। এবং তুমি হচ্ছে যদি বই খোলা, আমি তোমাকে প্রতিদিনই বলে দিচ্ছি, বই খুলে দেখতে পাবে এরকম অনেক অনেক ম্যাথ দেওয়া রয়েছে এবং তোমাদের কাজ হচ্ছে ম্যাথগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করা। যত প্র্যাকটিস করবে তত দেখবে নতুন ধরনের ম্যাথ পাচ্ছ এবং করতে করতে একসময় দেখবে ফ্লুয়েন্সি চলে আসছে, তখন তুমি নিজেই হচ্ছে নতুন নতুন ম্যাথ ইভেন নিজে বানিয়েও করতে পারবে। যেহেতু এখন স্কুল কলেজ সব বন্ধ, কোথাও যেতে হচ্ছে না, বাসায় বসে আছো, যত পারো বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করে ফ্লুয়েন্সি বাড়িয়ে নাও। ইন্টার পরীক্ষা থেকে শুরু করে ভর্তি পরীক্ষাতেও অনেক বেশি হেল্পফুল হবে যদি তুমি খুব কম সময় ম্যাথগুলো করে নিতে পারো। আচ্ছা আচ্ছা শরীফ বলছে জি আপু, আচ্ছা বুঝতে পেরেছে। আচ্ছা চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। দেখো কি বলছে, 9 নাম্বার ম্যাথ। দেখো বলছে যে উদ্দীপিত হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ধাপান্তরের ফলে নির্গত আলোকরশ্মি দৃশ্যমান হবে কিনা। দেখো তোমাকে প্রশ্ন করেছে যে উদ্দীপিত হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ধাপান্তরের ফলে নির্গত আলোক রশ্মি দৃশ্যমান হবে কিনা। অর্থাৎ দৃশ্যমান হবে কিনা বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি যে দৃশ্যমান আলোক রশ্মির যে রেঞ্জ রয়েছে সেটা আমরা কত জানি, যে 380 থেকে 780 ন্যানোমিটার, তাই তো? আমরা জানি যে দৃশ্যমান আলোক রশ্মির যে রেঞ্জ সেটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। এখন
তোমাকে জানতে চেয়েছে যে দৃশ্যমান হবে কিনা, তার মানে কি আমরা তো ইজিলি বুঝতে পারি না, যদি এই রেঞ্জের মধ্যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আসে তাহলেই আমরা বলতে পারবো যে সেই আলোক রশ্মিটি দৃশ্যমান হবে, তাই তো? তাহলে চলো তো করা যাক যে কিভাবে এটা করা যায়। প্রথমত আমাদের বের করতে হবে শক্তি, কোনটার শক্তি কত। আমরা লিখব শুরুতেই, আমরা জানি, দেখো কক্ষপথের বা শক্তি স্তরের শক্তি বের করার জন্য আমরা একটা সূত্র ইউজ করব। সূত্রটা হচ্ছে En ইকুয়ালস টু -2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু z² বাই n², এটার এককটা হবে জুল, তাই তো? দেখো শক্তি স্তরের ক্ষেত্রে আমরা ওই শক্তির বা কক্ষপথে, শক্তি স্তরের বা কক্ষপথের শক্তি জানার জন্য যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে -2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু z² বাই n², যার একক হবে জুল। আচ্ছা তাহলে দেখো তো আমাদের প্রথম কি রয়েছে, যে তৃতীয় শক্তি স্তর এবং প্রথম শক্তি স্তর। আমরা যদি দুটো শক্তি স্তরের জন্য শক্তির মান নির্ণয় করি তাহলে আমরা n এর জায়গায় প্রথমে প্রথম শক্তি স্তরের জন্য 1 বসাবো, -2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু z এর জন্য আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে মান হবে 1, আর n হচ্ছে আমাদের যেহেতু প্রথম শক্তি স্তর n এর মান 1 হবে জুল, তাই তো? তাহলে আমরা কি পাচ্ছি দেখো, যা ছিল তাই, কারণ 1² ও 1 ডিভাইড করলে আমরা জানি 1 হয়, তাহলে আমরা যেই মানটা পেয়েছি সেটাই হবে -2.18 ইন্টু 10⁻⁻18 জুল। ওকে, আচ্ছা দেখো তারপরে আমরা সেকেন্ডটার জন্য যদি বের করি কি পাবো, যে E3, কেননা এবার আমরা তৃতীয় শক্তি স্তরের জন্য বের করছি, -2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু হাইড্রোজেনের জন্য z এর মান হবে 1 আর n এর মান হবে এখানে 3², তাই তো? এখানে তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বের হবে 0.24 ইন্টু 10⁻⁻18 জুল। কত পাবো আমরা? 0.24 ইন্টু 10⁻⁻18 জুল। আচ্ছা তোমরা হচ্ছে বাসায় ক্যালকুলেশনটা আরেকটু সুন্দরভাবে করে এক্সাক্ট মানটা নিয়ে নেবে, মোস্ট প্রবাবলি এটাই আসবে, তাও একটু নিজেরা হচ্ছে যাচাই করে নিও। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে শক্তি স্তরের পার্থক্য বের করা। যেহেতু আমাদের শক্তি স্তরের পার্থক্য দিয়ে দেয়নি তাহলে আমরা ডেল ই এর মান আগে বের করে নেব। ডেল এর মান বের করব কিভাবে? E3 মাইনাস E1 করব, তাই তো? তাহলে E3 মাইনাস E1 এর যদি মান আমরা বসিয়ে দেই দেখো তো কি আসে, -0.24 ইন্টু 10⁻⁻18 মাইনাস 2.18 ইন্টু 10⁻⁻18 জুল। মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে, খুব ইজিলি আমরা বুঝতে পারি। এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে মোস্ট প্রবাবলি 9367 এই টাইপের একটা মান আসবে, যেটা আমি পুরোটা না লিখলাম, ইন্টু 10⁻⁻18 জুল। কি তাই তো? কি লিখলাম আমরা, যে প্রথমে আমরা দেখো, আচ্ছা এখন কি ভয়েসটা ঠিকভাবে শোনা যাচ্ছে? যারা সাথে আছো কোনো ধরনের প্রবলেম ফেস করলে একটু আমাকে কাইন্ডলি জানিয়ে দেবে যে আপু কথা বোঝা যাচ্ছে না বা শোনা যাচ্ছে না। আচ্ছা যতটুকু করেছে ততটা একটু খেয়াল করো যে কি করলাম। আমাদের দেয়া আছে যে তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ধাপান্তরের ফলে যে আমাদের আলোক শক্তি নির্গত হয়েছে তা দৃশ্যমান হবে কিনা সেটা জানতে চেয়েছে। সেই জন্য আমরা প্রথমে কি করব, যে তৃতীয় শক্তি স্তর এবং প্রথম শক্তি স্তর উভয় শক্তি স্তরের শক্তির মান কত আমরা শক্তির মান বের করব। কি দিয়ে বের করব আমরা? En equals to -2.18 into 10⁻⁻18 into z² by
এন স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের শক্তি স্তরের শক্তি নির্ণয়ের সূত্র। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এন এর জায়গায় প্রত্যেক ক্ষেত্রে যে আমরা যখন প্রথম শক্তি স্তরের মান বের করবো তখন এন এর মান 1 ধরবো, এবং যখন তৃতীয় শক্তি স্তরের মান বের করবো তখন এন এর মান ধরবো 3। মান বসিয়ে আমরা দুটোর মান বের করে নিয়েছি। দেখো আমরা E1 এর জন্য একটা মান পেয়েছি এবং E2 এর জন্য, E3 এর জন্য একটা মান পেয়েছি। তারপর দেখো যে আমরা উভয় শক্তি স্তরের মানের যে পার্থক্য ডেল ই, সেই ডেল ই এর মান বের করেছি। ডেল ই এর মান কিভাবে বের করলাম? E3 অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের যে শক্তির মান সেটা থেকে আমরা E1 বা প্রথম শক্তি স্তরের যে শক্তির মান সেটা মাইনাস করলাম, আমরা এখান থেকে মানগুলো বসালাম আমাদের, তারপর এই মানটা আসলো 1.93 সামথিং ইন্টু 10⁻⁻18। যারা বাসায় বসে করছো অবশ্যই ক্যালকুলেটরের সাথে নিয়ে করবে, যাতে হচ্ছে তোমরা এক্সাক্ট মানটা বসাতে পারো। এখন আমাদেরকে এটা চেয়েছে, আমাদের তো ডেল এর মান চাইনি, তাই না? তাহলে আমাদের অবশ্যই ম্যাথটা আরো রয়ে গেছে। তাহলে বাকিটুকু করতে গেলে দেখো তো কি করতে হয়। আমরা একটা সূত্র জানতাম যে ডেল ই, দেখো আবার দিয়ে আমরা লিখবো ডেল ই ইকুয়ালস টু CH বাই লেমডা। কি লিখলাম? ডেল ই ইকুয়ালস টু CH বাই লেমডা। আমাদের কি বের করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য, মানে হচ্ছে লেমডার মান আমরা নির্ণয় করতে চাই, তাই তো? তাহলে দেখো তো লেমডাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা কি লিখতে পারি? CH বাই ডেল ই। এখন তাহলে মানগুলো যদি আমরা বসিয়ে দেই, দেখো তো সি এর মান আমরা জানি 3 ইন্টু 10⁸8, এইচ এর মান আমরা জানি 6.626 ইন্টু 10⁻34। ডেল এর মান আমরা এখান থেকে পেলাম কত? 1.93 ইন্টু 10⁻18, তাই তো? বুঝতে পারলাম আমরা কেন তখন ডেল ই এর মান বের করেছিলাম, শক্তির পার্থক্য বা ডেল ই এর মান বের করেছিলাম, যেন আমরা সেখান থেকে এই সূত্র বসে ল্যামডার মানটা নির্ণয় করতে পারি। এখন তুমি যদি এটার ইকুয়েশন করো তাহলে তুমি যে মানটা পাবে সেটা 1.025 ইন্টু 10⁻⁻7 মিটার এককে পাবো। কিন্তু আমরা কি দৃশ্যমান শক্তি বা যে রেঞ্জটা আমরা মুখস্থ করেছিলাম সেটা মূলত আমরা ন্যানোমিটার এককে মুখস্থ করেছিলাম, তাই তো? আচ্ছা, এইটুকু অবধি কি বুঝতে কারো কোনো সমস্যা রয়েছে? দেখো প্রথম কি করলাম, উভয় শক্তি স্তরের মান বের করলাম, শক্তির মান, তারপর শক্তির মানের আমরা পার্থক্য বের করলাম ডেল এ, তারপরে এই সূত্রটা বসালাম ডেল ইকুয়ালস টু CH বাই ল্যামডা, যেখান থেকে আমরা ল্যামডার একটা নির্দিষ্ট মান পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই মানটাকে ন্যানোমিটার এককে প্রকাশ করা। কি এককে প্রকাশ করা? ন্যানোমিটার। তাহলে আমরা যদি একটু এদিক থেকে মুছে নিই, দেখো কি আসে। কত পেলাম আমরা? ল্যামডার মান আমরা পেলাম 1.025 ইন্টু 10⁻⁻7 মিটার, তাই তো? এখন আমরা যদি ন্যানোমিটার এককে এটাকে নিতে চাই তাহলে আমরা কি করব? আমরা 1.025 ইন্টু 10⁻⁻7 ইন্টু 10⁻9 10⁻9 দ্বারা আমরা গুণ করে দেব, তাহলে আমরা ন্যানোমিটার এককে মানটা পাবো। আচ্ছা, এটার ইকুয়েশন বা ক্যালকুলেশন যদি করো তাহলে দেখতে পাবে মানটা 5 ন্যানোমিটারে আসবে। 102.5 ন্যানোমিটার। কিভাবে পেলাম আমরা কি বুঝতে পেরেছি? এখান থেকে আমরা যে ল্যামডার মানটা বের করেছিলাম 1.025 ইন্টু 10⁻⁻7 মিটার, এই মিটারটাকে আমরা মূলত ন্যানোমিটারে কনভার্ট করে নেব। কেননা আমরা যখন দৃশ্যমান আলোক শক্তির বা রশ্মির যে রেঞ্জটা আমরা জেনেছিলাম সেটা আমরা জেনেছিলাম ন্যানোমিটার এককে, তাই আমরা সহজে যেন বুঝতে পারি সেই জন্য আমরা ন্যানোমিটারে প্রকাশ করব। কিভাবে? আমরা জানি মিটারের সাথে আমরা যদি 10⁻9 দ্বারা গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা ন্যানোমিটার এককে কনভার্ট করতে পারবো। তাই আমরা এই মানটাকে 10⁻9 দিয়ে গুণ করে দিলাম এবং আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে 102.5 ন্যানোমিটার।
এখন এর নিচে তোমাদের কাজ হচ্ছে ব্যাখ্যা লেখা, যে যেহেতু আমরা জানি দৃশ্যমান আলোক শক্তি বা দৃশ্যমান আলোক রশ্মির রেঞ্জ হচ্ছে কত, আমরা জানি 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, এবং আমরা যে ল্যামডা পেয়েছি, ল্যামডা ইকুয়ালস টু পেয়েছি আমরা 102.5 ন্যানোমিটার, যেটা দৃশ্যমান আলোক রশ্মির রেঞ্জ অপেক্ষা অনেক কম। রেঞ্জ অপেক্ষা কম, বা হচ্ছে আমরা বলতে পারি যে রেঞ্জের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ আমরা সিদ্ধান্ত কি নেব, সিদ্ধান্ত হচ্ছে এটি, সিদ্ধান্ত লিখে সুন্দর করে লিখে দিবে যে দৃশ্যমান হবে না, দৃশ্যমান হবে না। বুঝতে পারলাম? আমরা কি কি করে বের করলাম? আমরা প্রথমে শক্তি স্তরের শক্তির মান বের করলাম, অতঃপর আমরা শক্তির পার্থক্য বের করলাম, শক্তির পার্থক্য বের করার পর সেখান থেকে আমরা কি করলাম, সূত্র বসালাম। সূত্র কত হলো, যে ডেল ই ইকুয়ালস টু আমরা বসেছি CH বাই ল্যামডা, ওই সূত্র দিয়ে আমরা ল্যামডার মান বের করলাম। ল্যামডার মানটা আমরা পেয়েছিলাম 1.025 × 10⁻⁷, যা ছিল আমাদের মিটার এককে। সেই জন্য আমরা যেহেতু জানি যে আমরা দৃশ্যমান যে রশ্মির রেঞ্জ রয়েছে সেটা আমরা মুখস্থ করি ন্যানোমিটার এককে, তাই আমরা মিটারটাকে ন্যানোমিটারে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? আমরা জানি মিটারকে যদি আমরা 10⁹ দ্বারা গুণ করে দেই তাহলে আমরা ন্যানোমিটারে মান পাবো। ঠিক সেম ওয়েতে আমরা হচ্ছে 10⁹ দিয়ে আমরা গুণ করে দিলাম, যাতে করে আমরা মানটা পেয়েছি 102.5 ন্যানোমিটার। কিন্তু আমরা জানি যে দৃশ্যমান আলোক রশ্মির রেঞ্জ হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। যেহেতু আমাদের এই ল্যামডার মান এই রেঞ্জের মধ্যে পড়ছে না, সুতরাং এখান থেকে নির্গত আলোক রশ্মি দৃশ্যমান হবে না। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? যারা সাথে আছো একটু কমেন্ট করো যে বুঝতে পেরেছো, বা বুঝতে না পারলে সেটাও বলো যে আপু আরেকবার ব্যাখ্যা করেন, বুঝতে পারিনি। কমেন্ট করো, কমেন্ট করে জানাও। অ্যাকচুয়ালি এখানে যেহেতু লাইভ ক্লাসে তোমাদের সাথে সরাসরি আমাদের ইন্ট্রোডাকশন করার বা হচ্ছে সরাসরি কথা বলার বা পরিচিত হওয়ার সুযোগ থাকে না, সেটা তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আসলে আমাদের বুঝতে হয় তোমরা কতটা বুঝতে পারলে বা বুঝতে পারলে কি না আদৌ। তাই যারা সাথে আছো বা করছো তারা একটু কমেন্ট করো, কমেন্ট করে বলো। আচ্ছা ক্লিয়ার অবস্থা, আচ্ছা ঠিক আছে। এই যে এইভাবে কমেন্ট করলে তো আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা সাথে আছো বা ম্যাথটা বুঝতে পেরেছো। আচ্ছা চলো আমাদের নেক্সট ম্যাথে আমরা চলে যাই। আচ্ছা এবার আমরা একটা ছোট অঙ্ক করব, 10 নাম্বার। দেখো অঙ্কটাতে কি বলছে আমাদের, সিজিয়াম পরমাণুর একটি রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য সিজিয়াম পরমাণুর একটি রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য তারা দিয়েছে 456 ন্যানোমিটার হলে এর ফ্রিকোয়েন্সি কত? কি বললো যে সিজিয়াম পরমাণুর একটি রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য, আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা দেয়া আছে এত ন্যানোমিটার হলে ফ্রিকোয়েন্সি কত। তাহলে আমরা যেটা দেয়া থাকে সেটা প্রথমে আমরা লিখে ফেলি যে ল্যামডা ইকুয়ালস টু 456
ন্যানোমিটার, তাই তো। এখন আমরা সবসময় বলি যে ম্যাথ যখন আমরা করব তখন আমরা ম্যাথটাকে করার সময় এসআই এককে নিয়ে নেব। তাহলে এসআই এককে আমরা কিভাবে কনভার্ট করব? ন্যানোমিটারকে আমরা মিটারে কনভার্ট করতে 10⁻⁻9 দ্বারা গুণ করে দেব মিটার। আচ্ছা, এখন আমরা লিখব যে আমরা জানি, আমরা কি জানি, দেখো আমাদের কি চেয়েছে, ফ্রিকোয়েন্সি চেয়েছে, অর্থাৎ নিউ বের করতে বলেছে। আমরা জানি নিউ ইকুয়ালস টু সি বাই লেমডা। আমরা তো সি এর মান জানি, তাই না? সি এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখন কাজ কি? কাজ হচ্ছে সরাসরি মানটা বসিয়ে দেয়া। সি এর মান কত? 3 × 10⁸। আর এখানে আমরা ল্যামডার মান পেলাম কত? আচ্ছা, এটার এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ল্যামডার মান আমরা পেয়েছি 456 × 10⁻⁹ মিটার। তাহলে তোমরা যদি এখানে ইকুয়েশন করো, মোস্ট প্রবলি 4 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻14 পার সেকেন্ড পাবে। 4 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻14 পার সেকেন্ড, বা আমরা এটাকে কি এককে প্রকাশ করতে পারি? হার্জ এককে প্রকাশ করতে পারি। আমরা জানি যে স্পন্দন সংখ্যা বা ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ বা পার সেকেন্ড। তোমার যে এককে ইচ্ছা সেই এককেই তুমি প্রকাশ করতে পারো। আর যেহেতু আমি হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করছি, সেহেতু আমি হচ্ছে টোটাল বা এক্স্যাক্ট মানটা হচ্ছে কোথাও লিখছি না। তোমাদের কাজ হচ্ছে নিজেদের মতো একটু সুন্দর করে ক্যালকুলেশন করে প্রত্যেকটা ম্যাথ সলভ করে নেওয়া। আচ্ছা, এটা কিন্তু খুব ইজি একটা ম্যাথ ছিল। যে কি করলাম আমরা, সিজিয়াম পরমাণুর একটি রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দিয়ে দিয়েছে, অর্থাৎ আমরা ল্যামডার মান এখানে পেয়ে গিয়েছি। তারপর আমাদের জানতে চেয়েছি যে ফ্রিকোয়েন্সি অর্থাৎ নিউ এর মান কত। তাহলে আমরা জানি, খুব ইজি, সূত্রে ফেললেই হয়ে যায়, নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। তাহলে আমরা সি এর মান জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর আমরা ল্যামডার মান এখানে পেয়েছি। জাস্ট মান বসিয়ে ক্যালকুলেশন করলে তোমার ম্যাথটা কমপ্লিট। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু জানাও, বুঝতে পেরেছো কিনা? জি আপু, বুঝতে পারছি। ওকে, ফাইন। কমেন্ট করবে, বুঝতে পারো বুঝতে না পারো কমেন্ট করবে। বুঝতে না পারলে বলবে আপু বুঝিনি, আরেকবার ডিসক্রাইব করেন বা আরেকবার বুঝিয়ে দেন। কমেন্ট করবে। চলো এবার আমরা দ্রাব্যতা রিলেটেড একটা ম্যাথ করি। মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য কেএসপি বা কেআইপি, এই ম্যাথগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। গ এবং ঘ সৃজনশীলের ক্ষেত্রে ঘ নাম্বার কোয়েশ্চেন অনেক ক্ষেত্রে এই ম্যাথগুলো রিলেটেড থাকে। তাই আমি আশা করব এই ম্যাথটা সবাই খুব মনোযোগ সহকারে করবে। দেখো কি বলছে, বলছে 25°C তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গুণফল দ্রাব্যতা গুণফল তোমাকে দিয়েছে 3.7 × 10⁻⁻15। 3.7 × 10⁻⁻15 কত? 25°C তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল 3.7 × 10⁻⁻15 হলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে কত? তোমাকে এই প্রশ্নটাতে সমস্যা যেটা করেছে বা চিন্তায় যেখানে ফেলেছে, তারা এককটা নির্দিষ্ট করে দিয়েছে যে কি
গ্রাম পার লিটার একক, অর্থাৎ তুমি মোল পার লিটার এককে প্রকাশ করতে পারবে না, তোমাকে প্রকাশ করতে হবে গ্রাম পার লিটার এককে। কি কি তোমাকে দিয়েছে দেখো, তোমাকে দিয়েছে দ্রাব্যতা গুণফল অর্থাৎ কেএসপি এর মানটা তোমাকে দিয়ে দিয়েছে 3.7 ইন্টু 10⁻⁻15। এছাড়া আমাদের আর কিছুই দেয়া নেই। তাহলে চলো আমরা দ্রাব্যতা বের করি। কিভাবে দ্রাব্যতা বের করবো চলো। প্রথমে এখানে তোমার কাজ হচ্ছে অ্যালুমিনিয়াম এর জলীয় দ্রবণ তৈরি করা। প্রথম কাজই হচ্ছে তোমার এর জলীয় দ্রবণ তৈরি করে নেওয়া, যেটা কি অ্যাকুয়াস। তারপর দেখো কি পাচ্ছ তুমি, জলীয় দ্রবণে যদি বিশ্লেষণ করো তুমি পাবে Al3+, যেটা অ্যাকুয়াস, প্লাস পাবে তুমি 3 হাইড্রক্সিল আয়ন অ্যাকুয়াস, অর্থাৎ জলীয় অবস্থায় রয়েছে। কি পেলাম আমরা, যখন অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডকে আমরা জলীয় দ্রবণে বিশ্লেষণ করলাম আমরা কি কি পাবো, অ্যালুমিনিয়াম 3+ এবং 3 হাইড্রক্সিল মাইনাস। তাহলে আমরা ধরি এখানে ধরে নিচ্ছে অ্যালুমিনিয়াম এটা রয়েছে এস মোল পরিমাণে, বা এটার দ্রাব্যতা এস মোল, তাহলে এটার ক্ষেত্রে এস মোল এবং এখানে হবে 3s, তাই তো? আমরা যখন দ্রাব্যতা পড়েছিলাম এবং দ্রাব্যতা গুণফল তখন আমরা এই নিয়মগুলো বারবার দেখেছিলাম এবং দেখিয়ে দিয়েছিলাম। তাহলে আমরা এখানে কেএসপি কি লিখতে পারি দেখো তো, কেএসপি আমরা লিখব অ্যালুমিনিয়াম 3+ ইন্টু আমরা লিখব হাইড্রক্সিল মাইনাস, তাই তো? এখন এখানে আমাদের যে 3 রয়েছে সেটা আমরা এখানে ঘাত হিসেবে বা পাওয়ার হিসেবে দিব। তাহলে আমরা যদি একটু মান বসানোর চেষ্টা করে দেখো তো কি আসে। কেএসপিটা তো আমাদের কেএসপি এখন আমরা রাখলাম, ইকুয়ালস টু এখানে দেখো আমরা ধরলাম কি Al3+ সমান হচ্ছে এস ইন্টু 3s, আর ঘাত রয়েছে আমাদের, আমরা দেখো ওয়েচের জন্য মান পেয়েছিলাম 3s, অ্যালুমিনিয়ামের জন্য পেয়েছিলাম s মোল। তাহলে এখানে ওয়েচের জন্য আমরা 3s বসালাম এবং এখানে যেহেতু রয়েছে যেটা আমরা ঘাত হিসেবে পাচ্ছি পাওয়ার 3, তাহলে কি হবে দেখো তো একটু ইকুয়েশনটা মিলালে, 3³ মানে হচ্ছে 27s4 হবে। কেএসপির মান আমরা কত পেলাম, কেএসপির না, আচ্ছা কেএসপির মান আমরা কত পেয়েছিলাম এখানে 3.7 ইন্টু 10⁻⁻15, তাই তো? আচ্ছা আমরা তো মান বের করবো মূলত এস এর, তাই না? তাই আমরা এসটাকে বাম পাশে যদি নিয়ে আসি, যে 20, আচ্ছা শর্ট করি, S4 ইকুয়ালস টু দেখো আমরা কি লিখতে পারি, কেএসপির মান হচ্ছে 3.7 ইন্টু 10⁻⁻15 ডিভাইড হবে 27, কারণ এখানে 27s রয়েছে, তাই তো? আচ্ছা দেখো তারপর আমরা লিখতে পারি S4 ইকুয়ালস টু, এখানে যদি তুমি ডিভাইড করো তাহলে মান পাবে 1.37 ইন্টু 10⁻⁻16। এখানে ক্যালকুলেশন করলে তুমি মানে 3.7 ইন্টু 10⁻⁻15 যদি 27 দিয়ে ভাগ করো তাহলে সেক্ষেত্রে তোমার মান আসবে 1.37 ইন্টু 10⁻⁻16। এখন দেখো আমাদের তো রয়েছে s⁴, তাই না? তাহলে আমরা যদি এটাকে রুট দিয়ে লিখতে চাই, এই 4টাকে উঠানোর জন্য দেখো কিভাবে আমরা লিখতে পারি, S4 এখানে একটা 4 যদি দিয়ে দেই এবং সেম ভাবে উভয় পাশে এখানেও যদি আমরা এটা লিখি -16, তাহলে আমাদের এই √4 এ দিয়ে 7 যে 4টা রয়েছে সেটা কাটাকাটি হয়ে যাবে। এইটার মানেটা আসলে যেটা বোঝায়, আমি একটু এখানে লিখে দেই যে এটার মানে কি দাঁড়ায়। এই যে আমরা 4 দিয়ে s⁴ এটা লিখলাম, এটা মূলত বোঝায় যে ইন্টু 1/4, এটা বোঝায়। মানে হচ্ছে দেখো তুমি কাটাকাটি করলে আমাদের থেকে যাচ্ছে শুধু s, তাই তো? মানে হচ্ছে
এটার মানে হচ্ছে যেই মানটা এখানে থাকবে সেটার সাথে ইনটু 1/, এটা 4, এখানে যদি 3 থাকতো তাহলে 1/3, এরকম আকারে গুণ হয়ে যাবে, যেখানে হচ্ছে আমাদের দেখো 4 × 4 কাটাকাটি হয়ে যাচ্ছে, তাই আমাদের s টু দি পাওয়ারের মানটা চলে যাবে। তাহলে আমরা s এর মান যদি তুমি এখানে বের করো তাহলে s এর মান পাবে 1.08 ইন্টু 10⁻⁻4, যেটা তুমি পেয়েছো আসলে মোল পার লিটার এককে। তুমি এস এর মান অলরেডি পেয়ে গেছো, কিন্তু যেটা তুমি পেয়েছো মোল পার লিটার এককে, কিন্তু তোমাকে দেখো কি বলেছে, তোমাকে বলেছিল গ্রাম পার লিটার এককে। আচ্ছা, এই পর্যন্ত কি আমরা ইকুয়েশনটা বুঝেছি? বা ক্যালকুলেশনটা এখানে এসে কিন্তু একটু জটিল, এখানে এসে ক্যালকুলেশনটা একটু জটিল হয়েছে। আমরা কি ধরতে পেরেছি আমরা কেন উভয় পক্ষে দেখো আমরা √4 দিয়ে উভয় পক্ষে আমরা গুণ করে দিয়েছি? কেননা আমরা যদি এস এর রুটটা সরাতে চাই, এস এর মধ্যে যে পাওয়ারটা রয়েছে সে পাওয়ারটা সরাতে চাইলে আমরা উভয় পক্ষে যদি 4 দ্বারা 4 রুট দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে সেটা কাটাকাটি হয়ে আমাদের শুধু এসটা থেকে যায়। সেজন্য আমরা এখানে এভাবে উভয় পক্ষে এটা গুণ করে দিয়েছি, যেখান থেকে আমরা এস এর মান পেয়েছি 1.08 × 10⁻⁻4 মোল পার লিটার। কিন্তু আমাদের কি বলেছে? আমাদের বলেছিল যে প্রকাশ করতে হবে আমাদের গ্রাম পার লিটার এককে, তাই তো? তাহলে তুমি দেখো আমাদের এখন বাকিটুকু করতে হবে। আমরা কি জানি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে পারমাণবিক ভর আমরা কত জানি বলো তো? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যদি আমরা পারমাণবিক ভর বের করতে যাই বা আণবিক ভর বলে যদি আমরা বের করতে যাই তাহলে সেটা আসবে 78। কত আসবে? 78। তাহলে আমার এখন কাজ হচ্ছে আমি যদি এইটার সাথে এই 78 দ্বারা আমরা গুণ করে দেই তাহলে আমাদের টোটাল এককটা চলে যাবে গ্রাম পার লিটার এককে, অর্থাৎ পারমাণবিক ভর দ্বারা আমরা গুণ করে দেব। তাহলে কি হবে? 1.08 ইন্টু 10⁻⁻4 ইন্টু আমাদের যে 78 রয়েছে যেটা আমাদের পারমাণবিক ভর, সেটা দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের চলে যাবে গ্রাম পার লিটার এককে, যেটার মান আসবে মোস্ট প্রবাবলি 8.424 ইন্টু 10⁻⁻3 গ্রাম পার লিটার। বুঝতে পেরেছি আমরা কি কি হলো? দেখো, প্রথমত আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বানালাম, সেখান থেকে আমরা বিশ্লেষণ করে আমরা আয়ন খুঁজে পেলাম এই। তাহলে যদি আমাদের এস মোল থাকে অ্যালুমিনিয়াম ট্রাই হাইড্রোক্সাইড তাহলে আমাদের অ্যালুমিনিয়াম আয়ন থাকবে এস পরিমাণ, এবং এখানে যেহেতু 3টা আমরা হাইড্রোক্সিল আয়ন পেয়েছি তাহলে 3s পরিমাণে হাইড্রোক্সিল আয়ন পাবো। তাহলে আমরা কেএসপি সমান লিখতে পারি এই দুইটার ঘনমাত্রার গুণফল, যেগুলো আমরা পরবর্তীতে মান বসে দিলাম, অর্থাৎ অ্যালুমিনিয়াম আয়নের জন্য আমরা এস দিব এবং হাইড্রোক্সিল আয়নের জন্য 3s। ও যেখানে এখানে কিউব রয়েছে তাই আমরা পাওয়ারটা কিউব হিসেবে এখানে দিয়ে দিলাম। তাহলে কেএসপি এর মান আমরা পাবো 27 s⁴। তাহলে s⁴ এর মানটা আমরা ক্যালকুলেশন করে বের করে নিলাম যে 1.37 ইন্টু 10⁻⁻6, আর কেএসপি এর মানটা আমরা এখান থেকে পেয়েছি যেটা দেয়াই ছিল যে দ্রাবতা গুণফল 3.7 ইন্টু 10⁻⁻15। তাহলে আমরা s⁴ এর মান পেয়েছি, কিন্তু আমাদের প্রয়োজন এস এর মান জানা, তাই আমরা এই 4টাকে ওঠানোর জন্য √4 দ্বারা উভয় পক্ষে গুণ করে দিয়েছি। √4 দ্বারা গুণ করার ফলে যেটা হয়েছে আমাদের এই এস এর পাওয়ারটা সরে গিয়েছে, তাহলে আমরা এস এর মান পেয়েছি। কিন্তু সমস্যা হয়েছে যে আমরা এস এর যে মানটা পেয়েছি সেটা আমরা পেয়েছি মোল পার লিটার এককে, আর আমাদের চেয়েছিল গ্রাম পার লিটার এককে। তাই আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে যে আণবিক ভর আমরা জানি 78, সেই 78 দিয়ে আমরা প্রাপ্ত যে মোল পার লিটার এককে আমরা দ্রাব্যতা পেয়েছিলাম সেটা গুণ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম গ্রাম পার লিটার এককে। কারো বুঝতে কোনো অসুবিধা? সবাই বুঝেছি আমরা? হোপফুলি আমরা সবাই বুঝতে পেরেছি, কারো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি আজকের মতো আমরা চ্যাপ্টারটা ক্লোজ করলাম। গুণগত রসায়নের সাথে আমাদের অনেক দিনের যাত্রা।
থিওরিটিক্যাল হলো, থিওরিটিক্যালের পরে আমরা ম্যাথমেটিক্স যতগুলো আমরা চেষ্টা করেছি, যতগুলো সম্ভব করার, তারপরে তোমরা নিজেরা বাসায় হচ্ছে যত বেশি সম্ভব হবে বই দেখে দেখে নতুন নতুন ম্যাথ প্র্যাকটিস করবে। যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবে তত বেশি ফ্লুয়েন্সি আসবে, এবং কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হলে বা কোনো ম্যাথ করতে গিয়ে যখন দেখবে ম্যাথটা করতে পারছো না, তখন তোমাদের কাজ হবে আমাদেরকে ইনবক্স করে দেয়, আমরা চেষ্টা করবো তোমাদের ম্যাথটা সলভ করে দেওয়ার। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট উইকে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আবার চলে আসবো। সেই পর্যন্ত সবাই পড়াশোনার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।